আমরা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এক ইঞ্চিও লড়াইয়ের জায়গা ছাড়তে রাজি নই। তৃণমূলের প্রত্যেক কটা ইটের জবাব পাথরে দিতে আমরা প্রস্তুত। বাংলার রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। সারা বাংলা জুড়ে আমাদের পদ্মফুল ফোটাতে হবে। যে হারে বাংলার নৈরাজ্য, যে হারে বাংলার দুর্নীতি, বাংলার মানুষ তাতে অতিষ্ঠ। বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস চায় এবং সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি, সেই স্বস্তির নিঃশ্বাসের নাম নরেন্দ্র মোদী। আমাদের শুধু একটাই আগ্রহ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সকলের কাছে বাংলার মানুষ অধীর আগ্রহে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা চোর যেন জেলে যায়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনের আওয়াজ হচ্ছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। প্রত্যেক কটা চোরকে জেলে রাখতে হবে, এটাই বাংলার মানুষের আওয়াজ। আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি, সন্দেশখালীর মা বোনেদের সাথে নির্যাতন, সন্দেশখালীর মা বোনেদের উপরে যৌন নিপীড়ন আমরা দেখেছি। বাংলার মানুষ মুখিয়ে আছে। এ বাংলার মাটি মাতৃশক্তির মাটি। এই মাটিতে মা দুর্গার পূজা হয়। আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এই মাতৃশক্তির মাটিতে যারা মাতৃশক্তিকে অপমান করে, বাংলার মানুষ মুখিয়ে আছে তাদের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার জন্য। সন্দেশখালীর আমরা প্রতিবাদ করব তো, সন্দেশখালীর বদলা নেব তো, সন্দেশখালীর মা বোনদের উপর ধর্ষণের বদলা নেব তো। এটাই বাংলার মানুষের আওয়াজ। বাংলা একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। এই 24 সালে আমরা বাংলা থেকে যদি তৃণমূলকে নির্মূল করতে পারি, আমাদের অপেক্ষা করতে হবে না। এই সরকার ভেঙে পড়বে, তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই মিলে আরেকবার বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি। চোর ধরো, চোর ধরো। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। হেমন্ত দা এসছেন, আমরা খুশি। কেন যেভাবে আসামকে, যে আসামের উপরে সবসময় একটা সারা ভারতবর্ষের মানুষ বলতেন কি আসাম কখনো শান্ত হবে না, কিন্তু উনি যেভাবে আসামকে শুধু শান্ত নয়, যেভাবে আসামকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চায় কি আসামে আমরা যাই, আসামে ব্যবসা করি, আসামে বিজনেস করি, আসামে মানুষের সঙ্গে মিশি। যেভাবে আসামকে ডেভেলপ করে দিচ্ছে। আর পাশেই আমরা যেখানে আমরা বসবাস করি, আমরা যেখানে বসবাস করি পশ্চিমবাংলা, সেখানকার মুখ্যমন্ত্রী কিভাবে এখানকার ইন্ডাস্ট্রি শেষ হবে, কিভাবে কলকারখানা বন্ধ হবে, কিভাবে কলকারখানা জমিগুলো বেচে দিতে হবে। আজকে যে এই অন্নপূর্ণা কটন মিলের মাঠে আমরা এখানে মিটিং করছি, পাশেই কটন মিল আছে। এই কটন মিলের একটা সময় অনেক নাম সুনাম ছিল। আজকে কটন মিলে সমস্ত জিনিস বিক্রি করে দেওয়া হয়েছে, পার্টস, মেশিন, সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে কোনো কারখানা বলে কিছু নেই। এই জমিটাও দেখবেন কালকে হয়তো কোনো অসাধু শক্তিকে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যিনি আছেন, ইনি একজন ইন্ডাস্ট্রি বিরোধী। ইন্ডাস্ট্রিকে উনি বাংলায় থাকতে দিতে চান না। উনি চান কি পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো যেভাবে শেষ হবে, পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিগুলো শেষ হলে তার ভাইপো ব্যানার্জির অনেক সুযোগ সুবিধা হবে। কেন সেখানে বাড়ি তৈরি হবে, সেখানে বিল্ডিং তৈরি হবে। আজকে বাংলায় কোনো ইন্ডাস্ট্রি আসছে না, বাংলায় কোনো চায় বাগান চলছে না। উনি যখন ভোট আসে তখন মাঝে মাঝে একটা দুটো চায় বাগানকে অধিগ্রহণ নাম করে, পরে ভোটের পরে সেই চায় বাগান আবার বন্ধ হয়ে যায়। কিন্তু হেমন্ত দা যেখানে আসামে আছেন, যেভাবে উনি চায় বাগানদেরকে সাপোর্ট করেন, যেভাবে ওখানকার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন, আমি মনে করি এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে থাকলে নিশ্চিতভাবে আমাদের যেরকম আসাম ডেভেলপ হয়েছে পশ্চিমবাংলাও ডেভেলপ হবে। তার জন্য দরকার আছে পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকার। নিশ্চিতভাবে এই ভোটটা ডবল ইঞ্জিনের দরকার নেই। এই ভোটটা লোকসভা ভোট, এই ভোটটা রাষ্ট্রবাদের ভোট, এই ভোটটা আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করা দেশ, যিনি ভারতবর্ষের মানুষকে 140 কোটি মানুষের কথা বলেন,
যিনি 140 কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন, যিনি 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে তিনি বিনামূল্যে রাশন দিচ্ছেন, একজন মানুষ যিনি সারা ভারতবর্ষে মানুষকে এক জায়গা রাখার জন্য চেষ্টা করছেন। পৃথিবী যে কোনো দেশ, সব থেকে মজবুত দেশ, সব থেকে স্ট্রং দেশ, যার নাম আমেরিকা, তার রাষ্ট্রপতি যখন ভারতবর্ষে আসছেন তখন সরাসরি এসে তাকে প্রধানমন্ত্রী মোদিজি বাড়িতে চলে যাচ্ছেন। আর একটা সময় আমরা দেখেছিলাম মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এয়ারপোর্টে ঘন্টা পর ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকতে হতো, কেন? আমেরিকা প্রেসিডেন্ট আসছেন। আজকে আমরা সৌভাগ্যশালী, আমরা আমাদের দেশে প্রধানমন্ত্রী পেয়েছি নরেন্দ্র মোদিজিকে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে কোনো একটা জায়গা বলুন যেখানে প্রধানমন্ত্রী মোদিজি দেওয়ার কোনো উন্নয়ন হয়নি, এরকম কোনো জায়গা নেই। আজকে 370 ধারা যেভাবে বাতিল করেছেন, যেভাবে কাশ্মীর ডেভেলপ হয়েছে, কেউ ভাবতে পারতো কি কাশ্মীর মতন জায়গা ডেভেলপ হতে পারে? কেউ ভাবতে পারতো কি কাশ্মীরে গ্রামে কোনো মানুষ, কোনো গ্রামে জায়গাতে কোনো রাস্তাঘাট হবে, কোনো গ্রামে মানুষ আরামে কোনো ব্যবসা বিজনেস করতে পারবে? আজকে সারা ভারতবর্ষের মানুষ ওখানে কাশ্মীরে গিয়ে বিজনেস করছেন, সারা ভারতবর্ষের মানুষ ওখানে ব্যবসা করতেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে কাশ্মীরে গিয়ে ওখানে 370 ধারা যখন বাতিল হওয়ার পরে 25-এ যখন বাতিল হলো, তারপরে ওখানে যখন যেভাবে মানুষের একটা পরিবেশ তৈরি হয়েছে, আজকে সারা পৃথিবী মানুষ কাশ্মীরে যেতে নিজেকে মনে করেন কি আমরা গর্ব করছি। আজকে সারা ভারতবর্ষের মানুষ আজকে 3 তালাক দেখেছেন, 3 তালাকের উপরে আইন পাস করেছেন, আজকে সিএএ লাগু করেছেন। আজকে সিএএ ইমপ্লিমেন্ট হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বিরোধিতা করছেন, আপনি দেখেছিলেন যখন সিএএ আইন পাস হয়েছিল ভারতবর্ষে 2টো স্টেটে আন্দোলন করেছিল। একটা স্টেট ছিল পশ্চিমবাংলা আর একটা স্টেট ছিল আসাম। কিন্তু ধন্যবাদ জানাবো আমরা আসামের মুখ্যমন্ত্রীকে, যিনি মাত্র 12 ঘন্টার মধ্যে আসামে আন্দোলনটাকে বন্ধ করিয়ে দিচ্ছিলেন। কিন্তু পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কি করেছিলেন? সরকার স্পন্সর আন্দোলন হয়েছিল, যেখানে কয়েক হাজার কোটি টাকা রেলের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা গর্ব করি প্রধানমন্ত্রী মোদিজিকে আর অমিত শাহজিকে, যিনি আজকে সিএএ যখন ইমপ্লিমেন্ট করলেন, সিএএ যখন লাগু করলেন, সিএএ যখন রুল লাগু হলো, আজকে বলুন তো সারা ভারতবর্ষের মধ্যে সবাই তাকিয়েছিল বাংলায় আবার খুনাখুনি আন্দোলন হবে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি যে কাজটা করতে পেরেছেন, আজকে বাংলায় সিএএ রুল ফ্রেম হওয়ার পরেও একটা জায়গা আন্দোলন হয়নি, একটা জায়গা কোনো আন্দোলন, হিংসক আন্দোলন হয়নি। এটাই আমাদের গর্বের ব্যাপার। আজকে বাংলার মানুষ তাকিয়ে আছে, বাংলার মানুষ চাইছেন পশ্চিম বাংলায় 30 থেকে 35টা সিট ভারতীয় জনতা পার্টি পায়। কিন্তু বাংলায় আপনি জানেন ভোট মানে হিংসা, ভোট মানে গুন্ডাগর্দি, ভোট মানে রাজনীতিক যারা ব্যক্তি আছেন তাদেরকে শাসানি দেওয়া। আজকে বাংলার পুলিশ একদম দলদাস হয়ে কাজ করছে। বাংলা পুলিশ রোজ আমাদের কর্মীদের উপরে হামলা করাচ্ছে, রোজ আমাদের কর্মীদেরকে ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে, রোজ আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে। আর পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে গেলে পুলিশ তার কোনো এফআইআর নেয় না। ইলেকশন কমিশনকে বলার পরেও আজকে আমরা যেটা উপলব্ধি করতে পারছি, ইলেকশন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না। বাংলায় যারা অধিকারীরা আছেন, আইএস অফিসাররা আছেন বা বিডিও এসডিওরা আছেন, তারা দলদাস হয়ে কাজ করছেন। আজকে যে মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে, তারা কোনো কমপ্লেন করলে তাদের কোনো সুরাহা হচ্ছে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অদ্ভুত একটা শাসন চলছে। এই শাসন সে মানুষ আজকে রোজ মানুষ এটাই চিন্তা করেন কবে এই শাসনটা শেষ হবে, কবে বাংলায় মুক্তি পাবে। একটা নতুন স্বাধীনতা আন্দোলন এখানে শুরু হয়েছে। আমি একদিন একটা বয়স্ক মানুষ সঙ্গে কথা বলছিলাম, তার বয়স 80 বছর। তিনি আমাকে বলছিলেন কি বাবা, পশ্চিম বাংলা যে অবস্থা হচ্ছে, এটা স্বাধীন ভারতে করার জন্য যে আন্দোলন করা হয়েছিল, আজকে আবার স্বাধীন বাংলা করার জন্য একটা লড়াই তোমরা করছো, আমরা তোমাদেরকে সমর্থন করছি। এর ছাড়া আর কোনো পথ নেই। মমতা ব্যানার্জি আজকে যেভাবে অত্যাচারের শাসন চালাচ্ছে, পুলিশ আর গুন্ডা, পুলিশ আর মস্তান, পুলিশ আর তোলাবাজেদের শাসন চলছে। আজকে মানুষ
কোনো নিজের কথা বলতে পারছে না, মানুষ একটা ব্যবসা করতে পারবে না, এখানে কোনো কারখানা নেই, এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো উন্নয়ন নেই। আর যদি মানুষ কোনো ব্যবসা করতে যায়, একটা ফুটপাতে দোকান লাগাতে যায়, সেখানে লুটের বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে। আর যদি কোনো প্রতিবাদ করবেন, তাকে আপনাকে মিথ্যা মামলা জেলে ভরে দিতে হবে। আপনি জানেন, আপনারা সবাই এই কথার সাক্ষী আছেন কি আফগানিস্তানে যত গাঁজা চাষ হয় না, বাংলায় থানার মধ্যে পুলিশের যেভাবে গাঁজা চাষ করে, আর বাংলায় ভারতীয় জনতা পার্টি কর্মীদের হাজার হাজার কর্মী আজকে পশ্চিমবাংলা জেলের মধ্যে পড়ে আছে। তাদের কোনো ছাড়ার কোনো জায়গা নেই, তারা কোনো তাদের বছর পর বছর তারা জেল খাটছে, বছর পর বছর এখান থেকে তাদেরকে পলায়ন করতে হয়েছে, নিজের ঘর বাড়ি ছেড়ে তাদেরকে অন্য জায়গা থাকতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন কি পশ্চিমবাংলা এনআরসি যখন 2021 সালে যখন এখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তখন একটা সিট গঠন হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সিবিআই 4টে টিম গঠন করেছিল। এনএচআরসি রিপোর্ট দিয়েছে কি পশ্চিমবাংলা 19 জন অপরাধী যারা এইভাবে অত্যাচার, এইভাবে খুনের নায়ক ছিল, তার মধ্যে আমাদের এখানে যারা বিরোধী, যে আমার বিরোধী প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের, যার নাম পার্থ ভৌমিক, সে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী এনএচআরসি রিপোর্টের মধ্যে আছে। এই পশ্চিমবাংলার মধ্যে আমাদের এই জেলার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিলেন, তিনি আজকে জেলে আছেন। কেষ্ট মণ্ডল যে মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল এনএচআরসি হিসাবে, সে আজকে জেলে আছে। কিন্তু বহু লোক এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে আজকে হেমন্ত দা উপস্থিত হয়েছেন। ভারতবর্ষে কোন প্রত্যেক মানুষ হেমন্ত দাকে জানেন, ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে জানেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দাকে জানেন। আমরা সবাই ওনার কাছে আবেদন করব, বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে মোদিজির কাছে, বাংলা মানুষ তাকিয়ে আছে অমিত শাহজির কাছে, কি যে অত্যাচার, যে জুলুম এখানে পশ্চিমবাংলার মানুষের উপরে হচ্ছে, যে জুলুম এখানে মাদের বোনদের উপরে হচ্ছে, যে জুলুম এখানে শ্রমিকদের উপরে হচ্ছে, ছাত্ররা বিনা পয়সা দিয়ে অ্যাডমিশন হয় না যে রাজ্যে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, সেই জায়গা আমরা সবাই তাকিয়ে আছি মোদিজির উপরে। এই কুশাসন এই শেষ করে কিভাবে পশ্চিমবাংলা সুশাসনকে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবাংলা সুশাসন ফিরিয়ে আনার জন্য একমাত্র আমরা সবাই বিশ্বাস করছি মোদিজি গ্যারান্টির উপরে, মোদিজির উপরে সবার ভরসা আছে। মোদিজি যে ডাক দিয়েছেন আপকি বার এই মন্ত্রকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনি নিশ্চিত থাকুন, আপনি আমাদের এখানে এসছেন, আমরা খুব গর্বিত। আমরা আশা করি আপনি যখন বিজয় পশ্চিমবাংলা যখন 35টা সিট জিতবো, ব্যারাকপুর তার মধ্যে একটা থাকবে, আমরা আবার আপনাকে ডাকবো, আপনি এসে আমাদেরকে আবার আশীর্বাদ করে যাবেন, আর বাংলাকে একটু নজর দেবেন। আমরা জানি আপনি অনেক ক্ষমতাশীল মানুষ, আপনি যা কথা বলেন মুখের উপরে বলেন। আপনার এখানে বাংলায় প্রত্যেকটা মানুষ আপনাকে জানে, প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনে, প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করে। আপনার মতন সাহসী আমরা এরকম পশ্চিমবাংলা চাই, যাতে পশ্চিমবাংলাও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিন। এই আশা বিশ্বাস রেখে আপনারা সবাই জানেন 1 নম্বর বাটাম আছে, মোদিজি আশীর্বাদ আছে। 1 নম্বর বাটাম টিপলে আমি কোনো 2 নম্বরই লোক না, 2 নম্বর কোনো দিন আমার আসে না, আমার সবসময় 1 নম্বর থাকে। আপনারা আশীর্বাদ করবেন, আর নিশ্চিত রূপে 4 জুন আমরা হেমন্ত দাকে এই ব্যারাকপুর লোকসভাকে উপহার দেব। উনি যেখানে পা রাখেন সেই জায়গা নিশ্চিতভাবে জিত হয়।